দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। নমস্কার, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান। উই লিসেন টু ইউ। আবৃত্তির আসর অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি অতিথি হিসেবে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা বাচিক শিল্পী এবং প্রিয়াঙ্কা আকাশবাণীর সঙ্গে যুক্ত, সেখানে ও প্রেজেন্টার হিসেবে কাজ করে। আজকে প্রিয়াঙ্কার কাছ থেকে আমরা প্রিয়াঙ্কার আবৃত্তি নিয়ে ওর পথ চলার কথা শুনবো এবং অবশ্যই বেশ কিছু সুন্দর সুন্দর কবিতা প্রিয়াঙ্কার কাছ থেকে শুনে নেব। প্রথমেই প্রিয়াঙ্কা, একটা ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার স্টুডিও, রেডিও JU স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ ঈশান দা এবং যাদবপুর কমিউনিটি রেডিও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আওয়ার প্লেজার। আমরা ইউজুয়ালি শুরু করি প্রিয়াঙ্কা, শুরু থেকে শুরু করি, তো তুমি যদি একটু বলো, আমরা কবিতা তো আমরা শুনবই তোমার কাছ থেকে, কিন্তু যদি একটু বলো যে আবৃত্তির সঙ্গে তোমার পথ চলাটা কিভাবে শুরু হলো। বাকি সকলের মতোই আমারও আবৃত্তির সঙ্গে পথ চলা একদম ছোটবেলা থেকে। আচ্ছা। একদম ছোটতে যখন আমার 4-4.5 বছর বয়স, আমার জেঠিমার কাছে প্রথম আমি শিখেছিলাম লুকোচুরি, তারপর শিখেছিলাম হারিয়ে যাওয়া, আর ঠিক তার পরপরই বীরপুরুষ শিখেছিলাম। খুব ছোট তখন, ভালো করে পরিষ্কার উচ্চারণে বলতেও পারি না, কিন্তু ওই সময় স্টেজে উঠে বীরপুরুষ বলে আমি 3rd হয়েছিলাম। আর সেই থেকে এতটাই ভালো লাগা তৈরি হলো, তারপর ধীরে ধীরে ওই পারিবারিক পরিমণ্ডলের মধ্যেই আবৃত্তি শেখা আমার শুরু। তারপর বাবা কিছুদিন চর্চা করিয়েছেন তার মতো করে, কিন্তু ওই জেঠিমা, মা, বাবা এদের হাত ধরেই আমার আবৃত্তির পথ চলা। তোমার একটা বাড়িতেই ওটার একটা পরিবেশ ছিল? হ্যাঁ, পরিবেশ ছিল, এখনো আছে। আমার বাবা আবৃত্তি করেন। আচ্ছা, তোমার বাবার নামটা একটু আমরা শুনি। আমার বাবার নাম দিলীপ কুমার সাবুত। আচ্ছা, তোমার বাবার উদ্দেশ্যে আমাদের রেডিও JUর তরফ থেকে অনেক প্রণাম এবং শ্রদ্ধা রইল। তুমি আমাদেরকে প্রথমে কোন কবিতাটা শোনাবে? রবীন্দ্রনাথ শোনাবে? হ্যাঁ, আমি তো তাই ভেবেছি। বাহ, খুব ভালো। তুমি আমাদেরকে প্রথম কবিতাটা শোনাও, তারপরে আমরা আমাদের গল্প নিয়ে আবার ফিরে আসবো। প্রথমে আমি শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের কবিতা সীমা। সেটুকু তোর অনেক আছে, যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি সকলই তোর হবে মাটি। এক মনে তোর একতারাতে একটি যে তার, সেইটে বাজা। ফুলবনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে। যে করি তোর প্রভুর দেওয়া, সে করি তুই নিষ্ঠে হেসে। লোকের কথা নিসনে কানে, ফিরিস নে আর হাজার টানে। যেন রে তোর হৃদয় জানে, হৃদয়ে তোর আছেন রাজা। একতারাতে একটি যে তার, আপন মনে সেইটে বাজা। আমার মনে পড়ে যাচ্ছিল বাউল কবিতাটির ওই লাইনটি, তোমার বুকের একতারাটি আমায় সেই তো পড়া দেবে, আমায় সেই তো পড়া দেবে। তো খেয়া কাব্যগ্রন্থ আমার অত্যন্ত প্রিয় একটি কাব্যগ্রন্থ এবং সেই
যদি আমরা বলি সেই শুভক্ষণ থেকে শুরু করে প্রতীক্ষা, এই সব কবিতাগুলোই অত্যন্ত পথের শেষ, পথের শেষ, এবং 1909 সালে প্রকাশিত হয়েছিল খেয়া কাব্যগ্রন্থ। তার ঠিক আগেই 1905 মানে রবীন্দ্রনাথ সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে সেভাবে জড়িত হয়ে পড়লেন, এবং তারপরে একটা তার ডিসিলিউশনমেন্ট হলো এবং তিনি সেখান থেকে সরেও এলেন, সেই আন্দোলন থেকে সরে এলেন। খুব ভাল লাগলো আমাদের এই কবিতাটা। তুমি আমাকে একটা কথা বলো প্রিয়াঙ্কা, তুমি যখন মঞ্চের জন্য যখন তুমি কবিতা নির্বাচন করো, তখন একটা কবিতা থেকে তুমি কি পেতে চাও, মানে কি কি থাকলে সেটাকে তোমার মনে হয় যে এটা মঞ্চে উপস্থাপনা করা যাবে? মানে তোমার কবিতাটা ভালো লাগে, এটা তো একটা প্রিরেকুইজিট, ভালো না লাগলে তো সে কবিতা আমরা বলবো না, কিন্তু ভালো লাগা ছাড়া আর কি কি মনে হয় তোমার যে একটা কবিতার মধ্যে থাকলে সেটা তুমি মঞ্চে বলতে পারবে? সবার প্রথমে আমার যেটা মনে হয়, যখন কোনো কবিতা আমি পড়লাম, সেই কবিতায় যদি এমন কোনো মেসেজ থাকে যে মেসেজটা শুধু আমাকে এনরিচ করবে তাই নয়, আমি আরও অনেক মানুষের মধ্যে সেই মেসেজটা দিয়ে দিতে পারবো, ছড়িয়ে দিতে পারবো, তখন সেই কবিতাকে আমি মঞ্চের জন্য নির্বাচন করি। যেমন এই প্রথমে যে কবিতাটি আমি বললাম, সীমা, রবীন্দ্রনাথের লেখা, খুব সহজ ভাষায়, সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি সকলই তোর হবে মাটি। আসলে আমরা তো সব সময় অন্য কে কি বেশি পেয়ে গেল সেই নিয়েই চিন্তা করে থাকি, নিজের প্রাপ্তিতে খুশি হই না। তো আমি যখন এই কবিতা মঞ্চে বলবো বলে ভাবি, তখন আমার মনে হয় এই মেসেজটা আমাকে যেমন শিক্ষিত করছে, যদি আরো একজন মানুষকেও শিক্ষিত করে আমার বলার মধ্যে দিয়ে, তাহলে সেখানে বোধহয় আমার আবৃত্তিকার হিসেবে এতটুকু হলেও সার্থকতা। তো এই চিন্তা ভাবনা মাথায় রেখেই আমি মঞ্চের জন্য আবৃত্তি নির্বাচন, মানে কবিতা তুমি নির্বাচন করো। এবং তোমার কি মনে হয় যে সব কবিতা মঞ্চে বলা যায় না? তোমার কি তাই মনে হয়? একদম। কিছু কবিতা, কিছু কেন, আমার মনে হয় বেশিরভাগ কবিতাই আছে যেগুলোর শুধু নিজে নিজে পড়ে নিজেকে তৃপ্ত করতে হয়, বা করলেই বোধহয় শান্তি পাওয়া যায়। সব কবিতা মঞ্চের জন্য নয়। গল্প তো আমাদের চলবে, তুমি আমাদেরকে বলো যে তুমি পরে কোন কবিতাটা শোনাবে? তুমি কি নজরুল শোনাবে? হ্যাঁ, ঠিক ধরেছ, নজরুল। তো শোনাই সাম্যবাদী কাব্যগ্রন্থের কবিতা। বেশ, 1925 সাম্যবাদী প্রকাশিত হয়। বারাঙ্গনা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। নিশ্চয়। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে, নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি, তোমাদেরই ছেলে আমাদেরই মতো, তারা আমাদেরই জ্ঞাতি, আমাদের কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা, উহাদের পিতা, উহাদেরই মুখে মোদের চিহ্ন আঁকা, আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে, স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানেন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাঁদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়, মনি হল শুনি সত্যকাম সে জারজ জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু, কেহ নহে হেথা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুথ বিমল কমল কামনা কালীয় দহে, শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি, পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার, অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্যসেবী, তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি, তাহাদের আমি এই দুটি কথা জিজ্ঞাসা করি খালি, দেবতা গো জিজ্ঞাসী 150 কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী,
কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতী পুত্রকন্যা কামনা করিল, কয়জন সৎসতী, কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে, কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে, সেরেফ পশুর ক্ষুধা নিয়া হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা, তবুও গর্ব কত। শুনো ধর্মের চাই, জারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়। কতটা মানে এগিয়ে ভাবা একটা কবিতা, মানে সেই সময় দাঁড়িয়ে উনি লিখছেন, মানে একেবারে বৈপ্লবিক একদম। কতকগুলো কথা লিখছেন। মানে আজকে আমরা নিশ্চয়ই যারা যৌনকর্মী তাদের রাইটস, তাদের অধিকার নিয়ে আমরা কথা বলি, আমরা সোচ্চার হই, বা হয়তো সোচ্চার হতে পারিও না। আজকের দিনেও হয়তো কোথাও একটা আমাদের কনজারভেটিভ একটা মনোভাব, একটা মাইন্ডসেট থেকে যায়। ঠিক। কিন্তু সেই সময় দাঁড়িয়ে, বিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে দাঁড়িয়ে তিনি এই লাইনগুলো লিখছেন, এবং কবিতাটা শুনতে শুনতে আমার বারবার ওইটা মনে পড়ছিল, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত। ব্রাহ্মণ কবিতাটা রবীন্দ্রনাথের। তুমি যে দুটো কবিতা বললে আমি তোমার ওই কথাটা মিলিয়ে নিতে পারলাম, যে একটা মেসেজ যেটা তুমি মানে পৌঁছে দিচ্ছ তোমার শ্রোতাদের কাছে। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার, বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে। তখন আবার আমাদের গল্প হবে, কবিতা হবে। আপনারা কোথাও যাবেন না, আমি জানি আপনারা কোথাও যাবেন না, শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। উই লিসেন টু ইউ। শুনছেন আবৃত্তির আসর। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ভাঙা কুঁড়ে ঘরে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ। প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়। আমি তাই চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখি, আর মনে মনে ভাবি এই অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে, ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এ প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে। আমি তাই এতকাল এ প্রাসাদে ঐশ্বর্য দেখেছি, দেখেছি উদ্ধত যত বুনিয়াদি কীর্তির মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্নিশের ধারে অশুদ্ধ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে। ছোট ছোট চারা গাছ, রসহীন, খাদ্যহীন, কার্নিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরুহ, শিকড়ে শিকড়ে আনে অবাধ্য ফাটল উদ্ধত প্রাচীন এই বুনিয়াদি প্রাসাদের দেহে। ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় তোলে, কান পেতে শোনে প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জলের। তাই তো অবাক আমি, দেখি যত অশ্বত্থ চারায় গোপনে বিদ্রোহ জমে, জমে দেহে শক্তির বারুদ, প্রাসাদ বিদীর্ণ করা বন্যা আনে শিকড়ে শিকড়ে। মনে হয় এই সব অশ্বত্থ শিশুর রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম। এরা তাই বিদ্রোহের দূত। বাহ, চমৎকার। সুকান্ত ভট্টাচার্যের হ্যাঁ, চারাগাছ কবিতা, ছাড়পত্র কাব্যগ্রন্থের চারাগাছ। আমি ইনফ্যাক্ট আমার কবিতাটা শুনতে শুনতেই মনে হচ্ছিল যে
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপিতে ইত্যাদি। ওই লাইনগুলো মনে হচ্ছিল মুষ্টিবদ্ধ। না, একেবারে। তুমি আমাকে বলো প্রিয়াঙ্কা, এবারে আমি জানতে চাইছি যে তুমি এখন আবৃত্তি নিয়ে তুমি কি ধরনের কাজ করছো, বা তোমার আপাতত তোমার আবৃত্তি নিয়ে চলাটা কেমন? আমার শেখার জায়গাটা বলি। বলো। আমি যেহেতু ছোটবেলায় বাড়ির পরিবেশেই সামান্য কিছু শিখেছিলাম, তাই নিয়েই এগোচ্ছিলাম নিজের মতো করে, কিন্তু সেখানে একটা আক্ষেপ ছিল যে আমি কোথাও কারোর কাছে ঠিক করে শিখতে পারছি না। গত 4 বছর ধরে আমি শ্রদ্ধেয়া ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে আবৃত্তি চর্চা করছি। তো এখন আমার কাছে আবৃত্তি চর্চাটাই প্রধান গুরুত্বের জায়গায়, কেননা আমার মনে হয় ছোটবেলা থেকে আমি তো খুব যত্ন করে শিখতে পারিনি। মানে আবৃত্তি একটা কবিতা মুখস্থ করলাম, স্টেজে বলে দিলাম, এখানেই শেষ নয়। আমার নিজের জন্য মনে হয়েছে যে আমার অনেক কিছু শেখার বাকি। কি করে উচ্চারণ করতে হবে, বা কোন শব্দ কিভাবে উচ্চারণ করব, কিভাবে ভয়েসের মডিউলেশন করব, বা অনেক সময় হয় না একটা কবিতা আমরা পড়লাম কিন্তু আমার ক্ষেত্রে বারবারই হয়েছে যে কবিতার স্কেলটা কোথা থেকে ধরবো। তো সেই গ্রামার, আবৃত্তি চর্চা করতে গেলে যে গ্রামারটা দরকার, শিখতে হবে, সেই তাগিদটা আমার মধ্যে আছে। আর সেজন্যই এখন ছোটখাটো পরিসরে আবৃত্তি করবার সুযোগ পাই। কিন্তু আমার প্রধান লক্ষ্যের জায়গায় বলা যায় যে এখন বেশ কিছু বছর ধরে আরো যত্ন করে দিদিভাইয়ের কাছ থেকে শিখে যেন নিতে পারি, তারপর যেমন ভাবে সুযোগ আসবে সেভাবে আমি এগোবো। বাহ, চমৎকার। শিক্ষাটা তোমার কি মনে হয় আবৃত্তির ক্ষেত্রে? কারণ আমরা তো অনেক সময় দেখি যে আবৃত্তিকে অনেক সময় অনেক মানুষ একটা সফট অপশন হিসেবে ট্রিট করে, মানে একটা কবিতা নিয়ে পড়ে দিলাম খানিকটা। কিন্তু আবৃত্তির ক্ষেত্রে মানে শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? আমার তো মনে হয় অন্য আর সব রকম আর্ট ফর্মের মতোই আবৃত্তিও একই রকম শিক্ষার দাবি রাখে। আমার মনে হয় যে যদি কেউ মনে করেন যে তিনি আবৃত্তি করবেন, আমার মনে হয় আগে তাকে শিক্ষিত হতে হবে এই শিল্পে আসতে গেলে। সবার প্রথমে তাকে আমার মনে হয় ভালো করে কবিতাটা পড়তে শিখতে হবে, তারপরে তিনি ভাববেন তিনি আবৃত্তি করবেন কি করবেন না। আমরা দেখি যে আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা ঠিক করে আবৃত্তিটা পড়তেই শেখেননি, তার অর্থ বুঝে কোথায় স্ক্যান করতে হবে সেটুকুও শেখেননি, কিন্তু দিব্যি মঞ্চে বলছেন। তো আমার এক্ষেত্রে বলার, আমি নিজেকে এটা বলি যে এরকম দুর্বুদ্ধি যেন আমার কখনো না হয়। আমি যেন নিজেকে সবসময় শিক্ষিত করে তবে এই শিল্পটিকে নিয়ে এগোতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমরা পরের কবিতায় চলে যাই, কারণ আমাদের সময়টা যেহেতু শেষ হয়ে আসছে। তোমার কাছ থেকে যে কটা কবিতা শুনে নেওয়া যায় সেইটা আমরা একটু চেষ্টা করব। বা এরপরে কোন কবিতা শোনাবে বলো? আমি ভেবেছি জীবনানন্দ শোনাবো, ছোট্ট কবিতা, রূপশ্রী বাংলা কাব্যগ্রন্থের 20 সংখ্যক কবিতা। বেশ, শুনি আমরা। তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান, বাংলার বুক ছেড়ে চলে যাবে, যে ইঙ্গিতে নক্ষত্র ঝরে, আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে ডুবে যায়, কুয়াশায় ঝরে পড়ে দিকে দিকে রূপশালী ধান। একদিন হয়তোবা নিম প্যাঁচা অন্ধকারে গাবে তার গান, আমারে কুড়ায় নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে। হৃদয়ে ক্ষুদের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার, তবুও তো চোখের উপরে নীল মৃত্যু উজাগর। বাঁকা চাঁদ, শূন্য মাঠ, শিশিরের ঘ্রাণ, কখন মরণ আসে কে বা জানে। কালিদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিখের প্রাণ, জানি না কো। তবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর, কৃষ্ণা যমুনার নয়, যেন এই গাঙ্গুড়ের ঢেউয়ের আঘ্রাণ লেগে থাকে চোখে মুখে,
রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে, তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। চমৎকার। আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা তুমি শোনালে। মানে জীবনানন্দ এমন একজন কবি যার বেশ কিছু কবিতা আমার মনে হয় যে সেগুলো বোধহয় মঞ্চে উপস্থাপনা করা যাবে না। আমি এইটাই ভাবছিলাম, তুমি তখন আমাকে জিজ্ঞেস করছিলে যে মঞ্চে আবৃত্তি করবার ক্ষেত্রে কোন কবিতা নির্বাচন আমি করি। জীবনানন্দের অনেক কবিতার মধ্যে এই কবিতাটিও আমি শুধুমাত্র আমার ভালো লাগার জায়গা থেকে পড়বো বা সেই পরিসরে বলবো যেখানে ঠিক আবৃত্তি নয়, পরস্পর নিজেদের ভালো লাগার কবিতা আদান প্রদান একটা আছে। ঠিক। ইনফ্যাক্ট আমি যেরকম একটা জিনিস সবসময় মাথায় রাখি যখন মঞ্চে কোনো কবিতা আমি মঞ্চের জন্য নির্বাচন করি, যে কোন কবিতাটা অনেক ইজিলি কমিউনিকেট করা যাচ্ছে। ঠিক। মানে আমি তো কবিতাটা একবারই বলতে পারবো মঞ্চে, মানে কবিতাটা তো আমি বারবার রিপ্লে করবার কোনো আমার অপশন নেই মঞ্চে। মানে শ্রোতা তিনি যদি কোনো একটি লাইন মিস করে যান বা একটা স্টানজা তিনি মিস করে যান, তিনি হয়তো সেটা ধরতে পারলেন না, বা আগের স্টানজাটার মধ্যে তিনি এমনভাবে সেটার মধ্যে রয়েছেন যে পরের স্টানজাগুলো তিনি আর ধরতে পারছেন না, সেইটা তো কমিউনিকেট করা যাবে না, সেই একদম যাবে না। তো যার ফলে, এবং কবিতা তো সেটা দাবি করে, মানে কবিতা তো একটা নিবিড় পাঠ দাবি করে। তো সেক্ষেত্রে আমার সবসময় মনে হয় যে এমন কবিতা যেটাতে কমিউনিকেশনটা অনেক ইজিলি সম্ভব, এটা আমার সবসময় একটা একদম ঠিক কথা, তাই না? একদম একদম। তো এরপরে কোন কবিতা শোনাবে বলো? এরপরে আমি শক্তি চট্টোপাধ্যায় শোনাই। নিশ্চয়। বিরহে যদি দাঁড়িয়ে ওঠো। আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়। নকলে আর আসলে তাকে বড়র মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট। সোনার তাল তাংড়ে ধরে পেয়েছ ধুলি মুঠো। ভালোবাসার দিঘিতে কত করেছ অবগাহন, পেয়েছ সুখ দুঃখ আর ছলে ভোলানো দাহ। পুড়েছ বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে। যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে। আসলে তুমি ক্ষুদ্র ছোট, ফুলের মতো বাগানে ফোটো। বিরহে যদি দাঁড়িয়ে ওঠো, ভূতের মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট। বাহ, চমৎকার। শক্তি শোনালে সুনীল শোনাবে? হ্যাঁ, শুনি। সাঁকোটা দুলছে। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম। মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরু ডোবা জলে সারাদিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি। ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি, ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি। ভরা নৌকায় গান গায় ভিনদেশি। আমার বন্ধু আজানির সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা। ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি। মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা। আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটে মন বদলের খেলা, আমাদের ছুটে অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটে হাসি কান্নার বেলা, আমাদের ছুটে ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি। এদিকে ওদিকে
পৃথিবীর পিঠ পড়ে কত না মানুষ ভুরু কুঁচকিয়ে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম, নদীও শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুরই মুখ শুধু। শাকটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, শাঁকুটি এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার। শাঁকুটা দুলছে, এই আমি তোর কাছে। চমৎকার। এবং এই কবিতাটা তুমি বললে আমার মানে কত যে ছোটবেলাকার স্মৃতি ভেসে উঠলো। তার কারণ হচ্ছে এই কবিতাটার সঙ্গে কিন্তু আমাদের অনেকেরই ইনফ্যাক্ট এই কবিতাটার সঙ্গে কিন্তু আমাদের প্রথম পরিচয় গানটার মাধ্যমে। হ্যাঁ, তো আমি তখন জানতামও না যে এটা একটা কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, এসব কিছুই জানতাম না। তো প্রথমে এই গানটাই আমি শুনেছিলাম বারবার 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 করে। এবং ওই অ্যালবামটা আমাদের বাড়িতে ছিল, যে অনেকগুলো কবিতাকে সুর আরোপ করে যে অ্যালবামটা হয়েছিল, সেটা লোপামুদ্রা মিত্রের। হ্যাঁ, তো ওটা বাড়িতে ছিল। তো ওই অ্যালবামটা আমার খুব পছন্দের ছিল। ওই ক্যাসেটটা, তখন ক্যাসেট, তখনও সিডি বা এসব আসেনি, তখনও বাড়িতে ওই ক্যাসেটটা বারবার বারবার করে প্লে করে করে শুনতাম। এবং এই গানটা আমার মানে এটা তখন থেকেই কেউ একটা হন্টিং লাগতো। এবং ওই একদম শেষ জায়গাটা মনে পড়ে আনোয়ার, ওই নামটা আমাকে কিরকম একটা হন্ট করতো তখন ছোটবেলা থেকে। এবং এই যে একদম শুরু থেকে যে একের পর একটা ছবি, একের পর একটা ছবি, একটা গ্রামের একটা কিরকম অদ্ভুত ছবি, তাই না? ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি, এটা অদ্ভুত কতগুলো। এবং তখন মনে মনে নানা রকম, তখন তো এত কিছু বুঝছি না, কবিতাটার মানে কি কি অন্য অর্থ আছে এসব কিছুই বুঝছি না। তখন ওই কেবলমাত্র ইমেজগুলো, ছবিগুলো চোখের সামনে ভেসে উঠছে। এবং ওই শাঁকোটা হচ্ছে শিশু শিল্পীর আঁকা, ওটা আমার খুব ভাল লাগতো ওই লাইনটা। তারপর ওই জায়গাটাও, ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, একদম চমৎকার চমৎকার চমৎকার। তো যার ফলে এটা আমার মানে খুব একটা নস্টালজিয়ার জায়গায় এই কবিতাটা। এরপরে কোন কবিতা শোনাবে বলো? শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ বলি। শঙ্খ ঘোষ, নিশ্চয় নিশ্চয়, ভালো। পুতুল নাচ। এই কি তবে ঠিক হলো যে 10 আঙুলের সুতোয় তুমি ঝুলিয়ে নেবে আমায়, আর আমাকে গাইতে হবে হুকুম মতো গান? এই কি তবে ঠিক হলো যে বৃষ্টি ভেজা রথের মেলায় সবার সামনে বলবে ডেকে, এসো মরণকূপে ঝাঁপাও? আমার ছিল পায়ে পায়ে মুক্তি, আমার সহজ যাওয়া এগুলি ওই গলি। আমার ছিল পথশ্রমের নিশান্তলা শহরতলি উত্তরে দক্ষিণে। আমার চলা ছিল আমার নিজস্ব, তাই কেউ কখনো নেয়নি আমায় কিনে। এমন সময় তুমি আবিল হাত বাড়িয়ে যা পাও স্বাধীনতায় দিচ্ছ গোপন টান। এই কি তবে ঠিক হলো যে আমার মুখেও জাগিয়ে দেবে আদিমতার নগ্ন প্রতিমান? হ্যাঁ, একেবারে অন্য একটা স্বাদের কবিতা। শঙ্খ ঘোষের একটা ধার আছে না ওনার? হ্যাঁ, এবং প্রচন্ড পলিটিক্যালি অ্যাওয়্যার, সহজ শব্দ কিন্তু জোরালো বক্তব্য। একদম একদম। শঙ্খ ঘোষের আমার মনে পড়ে সচেতনভাবে, মানে শঙ্খ ঘোষের লেখা কবিতা জেনে যে কবিতাটি আমি প্রথম পড়েছিলাম, ছন্দের জন্যই কবিতাটা প্রাইমারিলি আমাকে আকর্ষণ করেছিল, সেটা হচ্ছে বাবুদের লজ্জা হলো, আমি যে কুড়িয়ে খাবো সেটা ঠিক সইল না আর। ওই কবিতাটা আমার, এবং তারপরে তো ডেফিনেটলি সে ছিল একদিন আমাদের। হ্যাঁ, ওই কবিতাটা তো আছেই, ওই কবিতাটাও আমার অত্যন্ত পছন্দের। সময় একদম শেষ হয়ে আসছে, আবৃত্তির আসর থেকে আমাদের বিদায় নেবার সময় হয়ে গেছে, কিন্তু শেষে আমরা আরো দুটো অন্তত কবিতা শুনতে চাইছি তোমার কাছে। বলো কি কি শোনাবে? আমি পূর্ণেন্দু পুত্রী শোনাই। নিশ্চয়। সিঁড়ি। কত রকম সিঁড়ি আছে, ওঠার এবং নামার।
চলতে চলতে থামার, সরল সিঁড়ি, শীতল সিঁড়ি, পদোন্নতির পিছল সিঁড়ি, অন্ধ এবং বন্ধ সিঁড়ি, কদম ফুলের গন্ধ সিঁড়ি, ওঠার এবং নামার, চলতে চলতে থামার। কত রকম সিঁড়ির ধাপে কত রকম জল, পা পিছললে অধঃপতন, ভাসতে পারো মাছের মতন, ডুব সাঁতারে মুঠোয় পেলে সঠিক ফলাফল। কত রকম সিঁড়ির ধাপে কত রকম মাছ, চুনোপুঁটি, রাঘব বোয়াল, যার যেরকম নাচ। পেট চিরলে আংটি কারো, কারো শুধুই আঁশ, দীর্ঘতর ফুসফুসে কার ভরাট দীর্ঘশ্বাস। সিঁড়ির নিচে জল আর সিঁড়ির উপর ছাদ, মেঘও পাবে, মানিক পাবে, বজ্রধ্বনির খানিক পাবে। পড়তে চাইলে রোদ, জ্যোৎস্না থেকে চাইতে পারো সার্থকতা বোধ। অনেক রকম সিঁড়ি আছে, ওঠার, নামার, হাঁটার। ঊর্ধ্বে অভিষেকের তোরণ, নিচের ঝোপটি কাঁটার। চমৎকার। বন্ধু, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আমাদের সময় একদম শেষ। প্রিয়াঙ্কার কাছ থেকে শেষ কবিতাটা শুনবো, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আমাদের নিশ্চয়ই অনুষ্ঠান শুনছো, কেমন লাগছে অনুষ্ঠান জানাবে। তোমরা যদি এখানে এসে অনুষ্ঠান করতে চাও সেটাও আমাদেরকে জানাতে পারো 24572620 নম্বরে ফোন করে, বা আমাদেরকে radioju@gmail.com এই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে মেল করতে পারো। আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। উই লিসেন টু ইউ, এটা আমাদের মোটো। এবং আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব, কিন্তু কবিতার মধ্যে দিয়ে বিদায় নেব। প্রিয়াঙ্কা, আমরা কোনো মহিলা কবির কবিতা এখনো শুনিনি। তুমি কি কোনো একজন মহিলা কবির কবিতা দিয়ে শেষ করতে চাইছো? এই সময়কার অত্যন্ত গুণী একজন কবি, আর তার কবিতা এবং পজিটিভ নোট এই দুটো মাথায় রেখে, মহিলা কবি আর মেসেজ পজিটিভ। ওয়ান্ডারফুল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আজকে আমাদের এই স্টুডিওতে এলে। আমাদের খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে বলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, এরকম সুযোগ আগে কখনো পাইনি। আর এতগুলো কবিতা তোমার সামনে বলতে পারলাম, সেজন্য আরো বিশেষ ভালো লাগা। তোমার সামনের আবৃত্তি নিয়ে, বাচিক শিল্প নিয়ে চলার পথ যেন সুগম হয়, সাফল্যমণ্ডিত হয়, এটা আমাদের রেডিও JUর পরিবারের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানালাম। শেষ করব তোমার কবিতা দিয়ে। মন্দাক্রান্তা সেনের নতুন দিগন্ত। পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখ, দুজনের মাঝখানে ফাঁক ভারী সূক্ষ্ম। পাতা ঝরা শেষ হলে উঁকি দেয় কিশলয়, একই ফুলে মধু আর কাঁটার সমন্বয়। এক মাসে পূর্ণিমা আর অমাবস্যা, এক হাতে সমাধান আর একে সমস্যা। যে নদীটি পলি দেয় সেই আনে বন্যা, যে চোখ খুশিতে নাচে সে চোখেই কান্না। কেউ দেয় শুভেচ্ছা, কেউ অভিসম্পাত, কেউ বুকে ছুরি মারে, কেউ হাতে রাখে হাত। যদিও এসেছে আজ দারুণ দুঃসময়, এও একদিন যেন কেটে যাবে নিশ্চয়। যে মানুষ ভেসে যায় যুদ্ধ বা দাঙ্গায়, সেই তো কবিতা লিখে, ছবি আঁকে, গান গায়। পিছনে হারিয়ে যাক হিংসার লজ্জা, বুকে আজ খুলে যাক হৃদয়ের দরজা। ধ্বংসস্তূপের তলে পড়ে আছে দেশটা, এখানেই শুরু হোক এগোনোর চেষ্টা। পরাজিত হতে পারে, তবু পলাতক নই। হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই। আকাশে ঘনায় মেঘ, আকাশেই রোদ্দুর। সামনে তাকিয়ে দেখো, চোখ যায় যদ্দূর। কোনোখানে আছে ঠিক নতুন দিগন্ত, মুমূর্ষু দিনকাল হবেই জীবন্ত। ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই। সেই আশা বুকে নিয়ে লড়ে যাই, সব পাই। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর।
এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.